নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব যে অস্ত হচ্ছে এই মার্চ মাসের 7 তারিখে 12 এপ্রিল পর্যন্ত তার এই অবস্থান থাকবে, এবং যে নবাংশ পাচ্ছে সেটা বুধের নবাংশ এবং চরণ পাচ্ছে নিজের নক্ষত্রের দ্বিতীয় চরণ। তো কীরকম প্রভাব দেবে? ভাগ্যের ঘরে তো অবস্থান করছে শনিদেব, সপ্তমপতি এবং অষ্টমপতি শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে। কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন দিক থেকে লাভবান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে, দেখবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি বিশেষভাবে উপকৃত হবেন। তো কর্কট রাশির ক্ষেত্রে শনি শনি তো সপ্তমপতি অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অস্ত হচ্ছে। যে নক্ষত্র, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদের দ্বিতীয় চরণ, নবাংশ পেয়ে যাচ্ছে, বুধের নবাংশ। যে মুহূর্তে অস্ত হচ্ছে সেই মুহূর্তে আবার শুক্রও তো থাকছে। তো শুক্র আবার কর্কট রাশির ক্ষেত্রে কি সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি। শনির সাথে জুতি তৈরি করেছে, দুই মিত্রের জুতি ভাগ্যের ঘরে। তো গ্রহ অস্ত হলে এমনিতেই কিছুটা প্রভাব থাকে, সেটা না। তো শনি এখানটাতে অস্ত, শনি হচ্ছে কর্মফল, কর্মের দেবতা। তার মানে যে কর্ম একেবারে থেমে যাবে সেটাও না। কর্ম হবে, কর্মের মধ্যে কিছুটা ধীর গতি আসবে, কিছুটা ধৈর্য, এগুলো জিনিস আসবে। তাহলে কর্ম যদি থেমে যায়, অস্ত হয়ে যায়, তাহলে তো জগৎ অস্ত হয়ে যাবে, জগতের কর্ম থেমে যাবে, সেটা না। এখানে তো বুঝতে হবে শনি অস্ত হচ্ছে কোন দিক থেকে বিশেষভাবে সাবধান, কোন নক্ষত্র অস্ত হচ্ছে, কী প্রভাব থাকবে, এগুলো জিনিসকে বুঝতে হবে। এবং সব থেকে বড় জিনিস এই সময়কালে কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির অবস্থানে, মানে দেবগুরু বৃহস্পতির এমন জায়গাতে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, তার যে অবস্থান, সেই অবস্থানে শনির অস্তর প্রভাবকে একদম নিউট্রাল করে দেবে। অর্থাৎ অস্ত হচ্ছে ঠিকই, কাজকর্মে যা মানে যেখানটাতে ঘাটতি, সেই ঘাটতিগুলোকে পূরণ করবে দেবগুরু বৃহস্পতির চমৎকারী দৃষ্টি, এরকমই প্রভাব করবে। কারণ সেরকমই কিন্তু একটা মানে ইঙ্গিত এই সময়কালে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির রাশিতেই তো শনি ভাগ্যের ঘরে অস্ত হচ্ছে, যেটা হচ্ছে মীন রাশি, নিজের নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতি আবার এই মাসে মার্গী হচ্ছে, আর কয়েকদিন পরে মার্গী হয়ে যাবে। তো সেটা পরবর্তী আলোচনা। তো দেবগুরু বৃহস্পতিও তো মানে নিজের নক্ষত্র অবস্থান করছে বক্রি অবস্থায়, সেটাও দ্বাদশ ঘর মিথুন রাশিতে। তো দেবগুরু বৃহস্পতির সাথে প্রথমেই কিন্তু শনির কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু শনি আবার অবস্থান করছে, সাথে শুক্র রয়েছে। তো মীন রাশিতে আবার শুক্র উচ্চ হয়ে যায়, তাহলে শুক্র কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে, সুখের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে। এই অবস্থানটাও তো কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, দুই মিত্রের অবস্থান। তো যাই হোক, এবার দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ মানে দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, আর এদিকে শুক্রের অবস্থান ভাগ্যের ঘরে, তাহলে দুই গুরুর সাপোর্ট পাচ্ছে। আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে, যে দুই গুরুই হচ্ছে সব থেকে পবিত্র গ্রহ। দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্যের ভূমিকা পালন করে। এক গুরুর কাছে রয়েছে সঞ্জীবনীর মতন একটা অসাধ্য মন্ত্র, যে মন্ত্রে প্রাণ সঞ্চার হয়। তো সেরকম দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি মায়া, মমতা, পর উপকারিতা, ধর্ম, এগুলো সব। শুক্র বানাচ্ছে সুখ, শান্তি, সুখভোগ, ঐশ্বর্য, আকর্ষণ, প্রতিভা, গুণ, ওই ধনসম্পত্তি, মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে শুক্রকে। এই যে অবস্থানটা, এই অবস্থানও বিশেষভাবে প্রভাবিত হবে, বহু দিক থেকে উন্নতির যোগ। শুধু কাজগুলোকে ঠিক মতন করে করতে হবে, বুঝতে হবে যে কি বুঝাচ্ছে গ্রহ আর কি বুঝাচ্ছে নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি যে অবস্থান, নিজের নক্ষত্র অবস্থান করছে, তার শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশির উপর। তুলা রাশির উপর পড়ছে, যেটা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, সুখের ঘর। তাহলে দেবগুরু বৃহস্পতি তো সুখের ঘর দেখছে, যে ঘরটা শনির হয়ে যাচ্ছে আবার উচ্চ ঘর, আর শুক্রের হয়ে যাচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো শুক্র তো উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি আবার সে শুক্রের রাশিকেই দেখছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দেখছে ধনু রাশির উপর, অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের ঘরকে দেখছে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে, সেই ঘরকে তো কোনো রকমভাবে খারাপ করতে পারবে না, তার ফলে তো বৃদ্ধি করবে। আর ধনু রাশি, গুরু নিজের রাশিকে দেখছে, পবিত্র গ্রহ, তো যথেষ্ট ভালো অবস্থান। আবার এই দেবগুরু বৃহস্পতির ধনু রাশি যেটা ষষ্ঠ ঘর পড়ছে, এই ষষ্ঠ ঘরে আবার শনির দশম দৃষ্টি দিয়ে পড়ছে। তো শনির দশম দৃষ্টিতে কি প্রভাব? অস্ত হয়ে গেছে। তো তার যে ঘাটতি, সেই ঘাটতি দেবগুরু বৃহস্পতির প্রভাবে পরিপূর্ণ হবে। শনির কর্মের ফল দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা, সমস্ত কিছু লাভ করবে এখন এই কর্কট রাশি। তারপরে দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেটা তো পড়ছে যে অষ্টম ঘরে। অষ্টম ঘরটা কার? শনির তো মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশি। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কি থাকে? বিশেষ কৃপা থাকে, কৃপা লাভ করা। অর্থাৎ এই সময়কালে শনি যথেষ্ট কৃপা লাভ করবে, দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই শনিদেব। তার সাথে জীবন ধন্য হবে কর্কট রাশির। অনেক দিক থেকে সমস্যা, গুরুর আশীর্বাদে বহু সমস্যার সমাধান করবে
এই দেবগুরু বৃহস্পতির প্রভাব, কারণ ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর শনি ভাগ্যের ঘর, মনে হবে যে ভাগ্যের সঙ্গ পাচ্ছি না, একাত্ম মনে হবে এই সময়কালে, একা একা মনে হবে যে এই বোধহয় হেরে গেলাম, আর চলতে পারবো না। কিন্তু গুরুর যেখানটাতে আশীর্বাদ, গুরুর যেখানটাতে জ্ঞানের আলো, সেই আলোতে এই কর্কট রাশি অনেক এগিয়ে যাবে। একটা সুতার মধ্যে দিয়ে হলেও নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবে। একাত্ম অবশ্যই মনে হবে, ধৈর্য হারিয়ে ফেলবে, কিন্তু এই জায়গাটাতেও সফলতার একটা বিশেষ ইঙ্গিত থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে। যে ভাগ্যক্ষেত্রে এমন একটা পরিবর্তন, সেই পরিবর্তনে নিজেও চমকে যাবে যে কি হলো রে বাবা, কিন্তু সত্যিই সফলতা পেয়ে যাবে। মনে হবে যে হ্যাঁ, এটাই তো ভাগ্য, এটাই তো পরিহাস, এটাই তো ঈশ্বরের সঙ্গ। যার জন্যই তো নবম ঘরকে ভাগ্যের ঘর বলা হয়েছে, ভাগ্যের ঘর বলা হয়েছে। আবার সুখের ঘর আর লাভের ঘরের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো শনির চাহিদা, তো শনির ঘাটতি তো শুক্রও আবার এখানটাতে করে দিবে। বিভিন্ন দিক থেকে উন্নতি বুঝাচ্ছে এই সময়কালেও। বহু জটিল কাজ যেগুলো হচ্ছিল না সেগুলোতেও ভাগ্যের সহায়তাই হবে। তবে এই সময়কালে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে কি, এই কর্কট রাশির ক্ষেত্রে যে জীবনে কোনো গুরুজন ব্যক্তির সাহায্য পেয়ে যাওয়া, যেখানটাতে কোনো গুরুজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি বা অভিজ্ঞ লোক, যে আমি এই কাজ জানি না সেই কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ পেয়ে যাওয়া, যে ব্যক্তি ওই কাজের জন্য দক্ষতা অর্জন করেছে, এমন কোনো ব্যক্তির সাহায্য জীবনে পেয়ে যাওয়া, যেখানটাতে নিজের এগিয়ে যাওয়ার পথগুলো সুগম হবে। এগুলো বোঝাচ্ছে এই পরিবর্তনে। এই পরিবর্তনে আবার এই কর্কট রাশি দেখতে পাবে যে মানে ভালো মন্দ জিনিসটাকেও দেখতে পাবে। কারণ শুক্র কি চতুর্থ ঘরের অধিপতি শনির সাথে অবস্থান করছে, শনি তো অস্ত হয়ে গেছে, তো চতুর্থ ঘরটাও তো ভালো মন্দ বন্ধুত্বের ঘর। তো এই সময়কার ভালো বন্ধুকেও দেখতে পাবে, খারাপ বন্ধুকেও দেখতে পারবে জীবনে, যে আমার কি আসল বন্ধু, সেই আসল বন্ধুই আমার সঙ্গে থাকবে। আর যেগুলো খারাপ বন্ধু, ব্যবহার করার বন্ধু, পয়সা চিটিংবাজ, এগুলোকেও দেখতে পারবে, যে যেগুলো বন্ধু খারাপ তারা অটোমেটিক সরে যাবে জীবন থেকে। আর যারা কাজের জন্য বন্ধু, যারা পাশে সহায়তার জন্য দাঁড়িয়ে থাকবে, যারা আপন মনে করবেন পরস্পরকে, তাদেরকে দেখতে পাবে অনেক কাছে, যেটা অনুভব করতে হবে যে এই হচ্ছে আমার আসল বন্ধু। এই জিনিসগুলো দেখতে পাবে এই সময়কালেও, কারণ এরকমই পরিবেশ তৈরি হচ্ছে এই সময়কালে। বাড়ির ছোট ভাই বোন, তারপর বাড়ির বড় ভাই বোনদের সাথেও কিন্তু একটা সম্পর্কের যে তিক্ততা, সেই জিনিসগুলোও দূর হবে, এবং তাদের মধ্যে মিল মহব্বতের জায়গাও যথেষ্ট ভালো উঠে আসছে সম্পর্কের জায়গা। পিতার সাথে যে সম্পর্ক খারাপ, সেই জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে। একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, পিতার আশীর্বাদ পাওয়া কিংবা পিতার সাপোর্ট পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। হ্যাঁ, তবে সব থেকে বড় জিনিস ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে, যে আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, অটুট বিশ্বাস, এগুলো কিন্তু আসবে। নিজেকে বিশ্লেষণ করা এবং কর্মক্ষেত্রে কাউকে ছলনা বা মিথ্যা কথা না বলা, এগুলো গুণও কিন্তু থাকবে এই সময়কালে। যে আমি কাউকে নিজের কাজের জন্য যে ব্যবহার করব, তার জন্য হাজারবার চিন্তা করবে যে না, এটা করা ঠিক না। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ। এটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? আহির্বুধের নাম, মেডিটেশনের দেবতা, আধ্যাত্মিকতার দেবতা, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। যে শেষ নাগের উপর শিওরে বিষ্ণু, যে লালনকর্তা পালনকর্তা জগতের, সে শয়ন করছে। তো তার শয়নে যেন ব্যাঘাত না ঘটে, তাহলে কতটা মেডিটেশনের দরকার, কতটা সহনশক্তির দরকার, কতটা ধৈর্যের দরকার, এগুলো জিনিস আরো বেশি করে উঠে আসবে এই সময়কালে। যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের, অসীম ধৈর্যের প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলে আগে হিসাবের প্রয়োজন, কারণ এই নক্ষত্র ম্যাথামেটিক্স, অঙ্ক জিনিসটাকে বেশি বুঝায়। যে আমি কারোর মুখের কথায়, কারণ শুক্র তো বন্ধু এখানটাতে, শুক্রও তো সুখ ভোগ এগুলো করাবে, ভৌতিক সুখটাও দিবে, কিন্তু শনি যে নক্ষত্রে এখানে দস্ত হচ্ছে, সেই নক্ষত্রের তো গুণ আবার অন্যরকম বলছে। যে সেই গুণটা কি, যে তুমি কারো মুখের কথাতে বিশ্বাস করা তোমাকে চলবে না। তোমার যেটা দায়িত্ব, তোমার যেটা কর্তব্য, তোমাকে সেটা অক্ষরে পালন করতে হবে। এবং নক্ষত্রের যে প্রভাব, সেই প্রভাব এই সময়কালে বিশেষভাবে থাকবে এই কর্কট রাশির উপর। যে কোনো কাজ করতে গেলে আগে বিশ্লেষণ চাই, যে কোনো কাজ করতে গেলে আগে কাগজপত্র চাই, হিসাব চাই, হিসাব বহির্ভূত কোনো কাজ নাই। যার জন্য এই সময়কালে ডিসিশন নিতে কিছুটা দেরিও হবে। তো তাতে কিন্তু উত্তরা ভাদ্রপদের কোনো কিন্তু আক্ষেপ থাকে না। এদের ডিসিশন নেওয়ার কিন্তু সেই জায়গাটাই তৈরি হয়, যে ডিসিশন নিতে যদি এদের দেরি হয়, সেই দেরিতে কিন্তু এদের আক্ষেপ জিনিসটা থাকে না, কিন্তু ভালো ডিসিশন নাই। এই নক্ষত্র মানে এমন এটা একটা নক্ষত্র, যেই নক্ষত্রকে বর্ষণকারী নক্ষত্র বলা হয়। যে নক্ষত্রে প্রকৃতি সেজে উঠছে, যে নক্ষত্রে গাছপালা সেজে উঠছে, যে নক্ষত্রে গাছপালা বেড়ে যাচ্ছে, সেই নক্ষত্রের মানে এটা এত ভালো নক্ষত্র। এই নক্ষত্র ধৈর্য মানুষকে শেখায়। এই নক্ষত্র জীবনে এগিয়ে চলার পথকে শেখায়, যে কিভাবে। কারণ হিসাব যদি বহির্ভূত জীবন হয়, সেই জীবন কিন্তু চলা মুশকিল হয়। এটাই হচ্ছে সেই নক্ষত্র। অর্থাৎ এই গুণগুলো এই সময়কালে বেশি বৃদ্ধি পাবে। যে রিভাইজ করে চলো জীবনে, বেশি করে রিভাইজ করো এই সময়কালে।
যথেষ্ট ভালো নক্ষত্র, ঘাবড়ালে চলবে না, দেখে শুনে কাজ করতে হবে, বুঝে সুঝে কাজ করতে হবে এবং বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে, তাহলে বিশেষ উন্নতি। কথায় কথায় পিতা মাতাকে দোষ দেওয়া, অন্যায় করা, অপমান করা, অপদস্থ করা, এগুলো করা মানে এখন নিজের হাতে আবার ভাগ্যকেও নষ্ট করে দেওয়া হবে। অতএব এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। ভ্রমণ জাতীয় কাজে বিশেষভাবে সফলতা, ইন্টারন্যাশনাল কাজ যেগুলো হচ্ছিল না, মনে হচ্ছিল যে গতি থেমে যাবে, কিন্তু সেগুলো কাজেও হবে। সব দিক থেকে উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে এই সময়কালে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজ করছেন সেগুলো কাজেও ভাগ্যের সঙ্গ পাবে। হ্যাঁ, তারপরে শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে বা শুক্রজাত দ্রব্যের ব্যবসার সাথে বা স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, বহু রকম ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সমস্ত দিক থেকে উন্নতি এই সময়কালেও থাকছে। শনি অস্ত হচ্ছে, আগে বললাম যে দুই গুরুর কৃপা পাচ্ছে, শুক্রদেবেরও কৃপা লাভ করবে, আবার দেবগুরু বৃহস্পতিরও কৃপা লাভ করবে। অতএব এই সময়কালেও কর্কট রাশির জীবন ধন্য হচ্ছে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রকমান পাঠ করো, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। মঙ্গলবার করে বজরংবলী দর্শন করো, সিঁদুর দান করো, জটালা নারকেল দান করো এবং তার সাথে প্রভাবমঞ্জলে কাঠকয়লা নিক্ষেপ করো, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এরকম রোচক সংবাদ আবার নিয়ে আসবো এরপরে পরবর্তী পর্বে। তো যাই হোক, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।